আজকের এই ভিডিওতে আমরা দুটো বাওয়াল নিয়ে কথা বলবো, ঠিক আছে। একটা হচ্ছে নয়নতারা ভার্সেস ধনুষ এবং আরেকটা হচ্ছে আমাদের মুকেশ কাকুর শক্তিমান। তার প্রথমে যদি আমরা কথা বলি ধনুষ আর নয়নতারা, এই বাওয়ালটা কেন হয়েছে। রিসেন্টলি নেটফ্লিক্সে নয়নতারা ডকুমেন্টারিটা এসেছে। এবার যেটা তাদের বিয়ের যে ডকুমেন্টারি, মানে সে এবং বিঘ্নেশ শিবন যারা বিয়ে করেছে আর তাদের লাইফের মধ্যে প্রেম কিভাবে হয় এবং তাদের একসাথে ছবি। আর নানুম রাউডিধান, সেই ছবিটা ধনুষ প্রডিউস করেছিল, সেই ছবিটা দুজনের আলাপ চারিতা সেগুলো তো আছেই। এবং নয়নতারার কেরিয়ার, তার ইম্পর্টেন্ট ফিল্ম, তার ফ্যান্স, এইসব নিয়ে সেই ডকুমেন্টারিটা। যাই হোক, তো এই ডকুমেন্টারি ঘিরে একটা বিশাল বড় কন্ট্রোভার্সি হয়ে গেছে। এই ডকুমেন্টারিতে এই যে নানুম রাউডিধান, আমি ছবিটার কথা বললাম, এই ছবিটার একটা 3 সেকেন্ডের সিকোয়েন্স আছে। এবার এটা থাকার জন্য যেহেতু ধনুষ সেটার প্রডিউসার, সে সেটা ওন করে, সে ক্লেম করেছে 10 কোটি টাকা ওই 3 সেকেন্ডের ক্লিপের জন্য। যে কারণে নয়নতারা সে পাবলিক ফোরামে এসে একটা ওপেন লেটার লিখেছে ধনুষকে, এবং সেখানে সে ধনুষকে বলেছে ধনুষ ইনসিকিউর। সে তার হাজব্যান্ডের সাথে যখন ছবিটা করেছিল, সেই ছবিটা ধনুষ আশা করেছিল চলবে না, বাট ছবিটা ব্যবসা করেছে এবং সেটাতে ধনুষের একটা রাগ রয়েছে। সে নিজের পার্সোনাল খাট থেকে 3 সেকেন্ডের ফুটেজ ইউজ করার জন্য 10 কোটি টাকার ডিমান্ড করেছে। এটা পুরোপুরি সিনেমার যে ফ্যাটার্নিটি আছে সেখানে বিশাল বড় করে হার্ম করছে। ধনুষের মতো এরকম লোক সে দেখেনি, ধনুষ এটা ভুল করেছে, এরকম ধরনের হাজার হাজার কথা। এবার এত অবধি আমি যতটা স্টেটমেন্ট দিলাম, এটা শুনে আপনাদের 99% লোকের মনে হবে সত্যিই তো নয়নতারা ঠিকই তো, ধনুষ তো ভুল করেছে। কিন্তু এর না অনেকগুলো দিক আছে, ঠিক আছে। মানে এখানে কিন্তু ছেলে বা মেয়ে এইসব ব্যাপারটা বিচার করবেন না, একদমই বিচার করবেন না। সত্যি কোনটা এবং এর পিছনের যে দিক সেটা আপনাদের জানতে হবে আগে। ধনুষের দিক থেকে কিন্তু এখনও সে কোনো স্টেটমেন্টও দেয়নি, কোনো বিষয়ও বলেনি। নয়নতারা যে ওপেন লেটারটা দিয়েছে সেখানে কিন্তু বলেছে 2 বছর ধরে তারা ধনুষের প্রোডাকশন হাউসকে বলেছে যে তারা এই ছবিটা যেহেতু খুব ইম্পর্টেন্ট ফিল্ম, এই ছবির ফুটেজ বা এই ছবির মিউজিক ইউজ করতে চায়, বাট ধনুষের প্রোডাকশন হাউস থেকে কোনো গ্রিন সিগন্যাল দেওয়াই হয়নি। তাহলে ধনুষের টিম প্রথম থেকেই এনওসি দেয়নি, তারা জানিয়ে দিয়েছে যে তারা কোনো রকম ফুটেজ বা কোনো কিছু দেবে না। এটা নয়নতারার টিম কিন্তু প্রথম থেকেই জানতো, বাট তারা তা সত্ত্বেও সেটা সামান্য ইউজ করেছে এবং সেটা তাদের পার্সোনাল ফুটেজ, সেটা তারা দাবি করছে। এবার বিষয়টা হচ্ছে এই যে ছবিটার এই ফুটেজ, যে ছবিটার 3 সেকেন্ডের ক্লিপ নিয়ে এত বাওয়াল হচ্ছে, এই যে নানুম রাউডিধান এই ছবিটা না একটা কেস আছে, ঠিক আছে। সিনে ইনসাইডার বলে টুইটারে একটা পেজ আছে, যারা আজকে কিছুক্ষণ আগে এই খবরটা পাবলিশ করে, অনেক আগের খবর এটা, তারা এটা শেয়ার করে। তারপরে আমি এটা ঘাটাঘাটি করি, দেখি সত্যি এটা হয়েছিল। এই ছবিটার যে বাজেট ছিল, যখন ছবিটা বানানো হয়, ছবিটার বাজেট ছিল 6 কোটি টাকা, ঠিক আছে। ছবিটার বাজেট শ্যুট করতে 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 ডিলে হতে 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 বেড়ে যায় এবং হয় প্রায় 3 গুণ, 16 কোটি টাকা, মানে 10 কোটি টাকা বাজেট বেড়ে যায়। এবার বাজেট বাড়ার কারণ কি? ছবির তো একদম শিডিউল জিনিসপত্র ছিল, সব সেভাবেই এগোচ্ছিল। ছবিতে নয়নতারা, বিঘ্নেশ শিবন, যাকে সে পরবর্তী সময় বিয়ে করেছে নয়নতারা, এদের প্রেম শুরু হয় ছবিটা চলাকালীন এবং বারংবার ছবিটার শুটিং পিছাতে থাকে। এবং তারা এই ছবিটার যে শুটিং পিছাচ্ছে, তারা ছবিটার সিকোয়েন্স বাড়াচ্ছে, ছবিটা বিভিন্ন লোকেশন অ্যাড করতে 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 কাজ করছে। এটার ফলে ছবিটার যে কাজ সেটা সময় মতো হয় না, শ্যুটের ডেজ বাড়তে থাকে, লোকেশন বাড়ার খরচা বাড়তে থাকে, সেটা 10 কোটি টাকা বেড়ে যায়। ছবিটা রিলিজ হয় এবং ধনুষ আশা করেছিল ছবিটা বক্স অফিসে চলবে না, এবং ধনুষ এই যে ছবিটার বাজেটটা এরকমভাবে বেড়ে যায়, এটাতে খুব বাজেভাবে রেগেছিল। স্বাভাবিক, একটা নির্ধারিত বাজেট, সব কিছু ঠিকমতো এগোচ্ছে, তারপরেও যদি পিছিয়ে যায় দুজনের প্রেমের জন্য, সেটা এরকমভাবে বেড়ে যায়, কাজের জায়গায় তো সেটা এফেক্ট করার কথা না, তোমরা পার্সোনালি যা ইচ্ছা করো। এবং ধনুষের নয়নতারার যে পারফরমেন্স ছবিতে সেটা ভালো লাগেনি। এবার এটা নিয়েও পরে একটা কেস হয়, নয়নতারা এটা নিয়েও স্টেটমেন্ট দিয়ে দেয় সেই সময়, ঠিক আছে। বিষয়টা হয় ছবিটা আসে বক্স অফিসে পারফর্ম করে, তাহলে আপনারা বলবেন টাকা তো উঠে গেছে। না, ধনুষ ছবিটা বিক্রি করেছিল 16 কোটি টাকার অধিকে নয়, 6 কোটি টাকার ভিত্তিতেই। ফলে ছবিটা থেকে যারা কামিয়েছে সেটা হচ্ছে ডিস্ট্রিবিউটার, প্রডিউসার হিসেবে কিন্তু ধনুষ কামায়নি, ঠিক আছে। এবার আমি যে কথাটা বললাম এই বিষয়টা আপনারা সার্চ করুন, আপনারা ইন্টারনেটে পেয়ে যাবেন। এটা নিয়ে বহু লোকের কিন্তু বহু আগে থেকে স্টেটমেন্ট আছে, অনেক বছর ধরে আছে, যেগুলো আজকে উঠে উঠে আসছে। এবার যখন সেই ছবিটার জন্য অ্যাওয়ার্ড পায় নয়নতারা, সে স্টেজে উঠে বলে যে ছবির প্রডিউসার ধনুষ
তার একদমই আমার পারফরমেন্স পছন্দ হয়নি এবং আমার এই অ্যাওয়ার্ডটা পাওয়া মানে আমি খুব দুঃখিত, তোমাকে ডিসঅ্যাপয়েন্ট করলাম অ্যাওয়ার্ডটা পেয়ে, নেক্সট টাইম বেটার করবো। ঠিক আছে, সেই কিন্তু ধনুষকে পোক করে দেয় যখন সে অ্যাওয়ার্ডটা রিসিভ করে। এবার ধনুষ যেই ছবিটার জন্য এত বাওয়াল, সেই ছবিটার জন্য 10 কোটি টাকা লস খেয়েছে, সেই ছবিটার এরকমভাবে শ্যুটিং ডিলে হয়েছে, তার প্রোডাকশান হ্যাম্পার হয়েছে এরকমভাবে, সব কিছু সে দেখেছে, সে জানে, তার টিম জানে, ঠিক আছে, এবং তারপর একসাথে তারা কাজ করেনি। আর সেই ছবিটা যখন আসে, সে এত বড় একটা ব্রেক দেয় তার হাজব্যান্ডকে, এত কিছুর পর এরকমভাবে সে সাফার করে প্রডিউসার হিসাবে, তাহলে সে পরবর্তীতে যদি তার কাছে আসে, ওটার ক্লিপের জন্য এনওসি দাও, ঠিক আছে, ছবিটার ছোট্ট ক্লিপ ইউজ করব বা গানগুলো আমরা ব্যবহার করব, তার দিক থেকে ভেবে দেখুন তো সে কি এনওসি দেবে? যদি তার সাথে এরকম আগে একটা জিনিসপত্র ঘটে থাকে, সে কি সেটা ক্লিয়ারলি দেবে? আপনি হলে দিতেন? একটু ভাবুন। আমি দেখছি সোশ্যাল মিডিয়ায় ধানুষকে নিয়ে যেরকম ধরনের স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, যা যা তাকে নিয়ে বলা হচ্ছে, ধানুষ এমন একটা পার্সোনা এবং যারা তার সাথে কাজ করেছে প্রত্যেকে তার সম্পর্কে এরকম স্টেটমেন্ট দেয়, মানুষ হিসেবে সে এতটা অনেস্ট, তার যে কো অ্যাক্টাররা তার থেকে এত কিছু জানতে পারে, সে এত ধীর স্থির, এত অনেস্ট, তাকে নিয়ে যখন এরকম ধরনের বিষয়পত্র আসছে, আমি না প্রথমে যখন নয়নতারার ওই ওপেন লেটারটা পড়ছি, সেখানে যেরকমভাবে সে লিখেছে যে ছবিটা চলার আগে, ছবিটা রিলিজ হওয়ার আগে ধানুষের যেরকম ধরনের স্টেটমেন্ট ছিল, ছবিটা চলার পরে ধানুষ যেরকম পাল্টি খেয়েছে, ধানুষ আসলে কীরকম, ধানুষ কীরকম মুখোশ পড়ে থাকে, এই সব কথা মানে সেখানে নয়নতারা বলেছে, ওপেন লেটারে বলেছে। আমি জাস্ট যে কী বলেছে এগুলো ধানুষ সম্পর্কে। এই যে পাস্টের এই ছবিটার যে চ্যাপ্টার, এটা যদি যে কারোর সাথে হয়ে থাকে, তাহলে কি সে পরবর্তী সময় সেই ডিরেক্টরকে, সেই অ্যাক্টারকে যাদের জন্য সে প্রডিউসার হিসাবে সাফার করেছে, সে কি দেবে এনওসি? কিন্তু সোশ্যাল মিডিয়াতে মানুষ এতটুকু পড়ে যেরকমভাবে একটা স্টেটমেন্ট দিয়ে দেয়, জাজ করে, একজনকে বাজেভাবে ট্রোল শুরু করে দেয়, খুব বাজে বিষয় এটা। ঠিক আছে, খুব বাজে বিষয়। আমার মনে হয় ধানুষ লিগালি কোনো ভুল করেনি। সে তো এমন কিছু কাজ করেনি যে সেটা ইলিগাল, এমন কিচ্ছু করেনি। তার একটা ছবি এত বছর আগে এসেছিল, প্রায় 8-9 বছর আগে এসেছিল, তখন ছবিটার বাজেট 10 কোটি টাকা বেড়েছিল, 10 কোটি টাকা বাজেট ওয়াইজ। ছবিটা বক্স অফিসে আসে, ডিস্ট্রিবিউটাররা কামায়, সে কামায় না। ঠিক আছে, এটা আমার কথা না, যারা বক্স অফিস অ্যানালিসিস করে তারা বলছে, ট্রেড এক্সপার্টরা বলছে যে ছবিটা সেই সময় হিট ছবি, বাট প্রডিউসার লাভ করতে পারেনি। তার কারণ যে নির্ধারিত বাজেট 6 কোটি টাকা, তার ভিত্তিতে ছবি বিক্রি হয়েছিল। ঠিক আছে, তাহলে সে 10 কোটি টাকা লস খেয়েছে। আজকে তার পারমিশন ছাড়া, তার এনওসি না দেওয়া সত্ত্বেও সেই ছবির ফুটেজ ব্যবহার হয়েছে, ব্যাস সে দিয়ে দিয়েছে 10 কোটি টাকার দাবি। ওখানে 10 লস খেয়েছে, 10 চেয়ে নিয়েছে। ধানুষ আমি তো বলবো এক চুলো জিনিসপত্র ভুল করেনি। ঠিক আছে, এবার আপনাদের কি অপিনিয়ন আমি একদম স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে জানালাম। আমার সাথে অনেকে অ্যাগ্রি করবেন না, অনেকে করবেন। এই বিষয়টাই হচ্ছে এর পিছনে না জানা অধ্যায়, যেটা আপনাদেরকে বললাম। ঠিক আছে, ধানুষ ইলিগাল কোনো কাজ করেনি, এমন কিছু করেই নি যেটার জন্য ধানুষকে মানে যেরকমভাবে লোকে ট্রোল করছে বা যেরকমভাবে তার এগেনস্টে বলছে, যদিও সবাই না, কিছু পার্সেন্টেজ, সেটা তো আমি একদমই অ্যাগ্রি করি না আর কি, সেটার সাথে একদমই সহমত নই আমি। এবার যদি কথা বলি আলমারি থেকে পুরনো পোশাক ঝেড়ে পড়া আমাদের মুকেশ কাকুর। তা মুকেশ খান্নার এই যে শক্তিমান যখন অ্যানাউন্স হয়েছিল, আমার চ্যানেলে এখনও ভিডিও আছে, ভীষণ এক্সাইটেড ছিলাম। আপনি দেখবেন আপনার যারা বন্ধু, দাদা, যারা আমাদের বয়স বা আমাদের থেকে বড়, তারা প্রত্যেক এক্সাইটেড ছিল। ঠিক আছে, আমরা যে বন্ধু বান্ধবী যারা আছি সবাই খুব খুশি ছিলাম যে চলো শক্তিমান আসছে। আমাদের ছোটোবেলার সাথে সেটা ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। এবার যদি মুকেশ খান্না স্টেটমেন্ট দেওয়া বন্ধ করে দিত, একে ওকে নিয়ে সারাদিন ধরে এরকম ধরনের নোংরামি করা বন্ধ করে দিত, আজকে কিন্তু শক্তিমানের যে অরাটা ছিল, যে অডিয়েন্সটা ছিল, যে ফেথটা ছিল, যে রেসপেক্টটা ছিল, সেটা কিন্তু আজকেও থাকতো। আজকে মানে সে মুকেশ খান্না যেরকমভাবে বলে যে তার জন্য অডিয়েন্সের যা রেসপেক্ট, সেটা সারা দুনিয়ার কোনো নায়কের জন্য নেই। এই যে কথাগুলো সে বলে, আবার সে এই যে লোকে তাকে পোক করছে, খিল্লি করছে, সেটার আগেইনস্টে ভিডিও করছে, এখন সেটার আগেইনস্টে স্টেটমেন্ট দিচ্ছে সে। মানে ভাবুন পরিস্থিতি কত খারাপ হতে পারে, যে লোকটাকে লোকে এত পছন্দ করতো, রাতারাতি তাকে এরকমভাবে ট্রোল করছে, এরকমভাবে তাকে নিয়ে খিল্লি করছে। আরে কতটা খারাপ হয়ে যেতে পারে পরিস্থিতি। যাই হোক, মুকেশ খান্না কী করেছে বিষয়টা বলি। মুকেশ খান্না একটা ভিডিও ড্রপ করেছে তার ইউটিউব চ্যানেলে, যেখানে বাচ্চাদের কি করা উচিত, দেশের কি করা উচিত, একটা গান সে নিজেই গেয়েছে শক্তিমানের কস্টিউম পরে, এবং শক্তিমান ফিরছে এরকম একটা স্টেটমেন্টই ভিডিও ড্রপ করে দিয়েছে।
এবার যে কেউ ভাববে যে শক্তিমান হিসেবে এতদিন ধরে এত নায়ক এত কিছু ঘোরানোর পরে মুকেশ খান্নাই শক্তিমান হিসেবে ফিরছে। তারপরে রিপোর্টারদের যেরকমভাবে সে স্টেটমেন্ট দেয়, রিপোর্টাররা তাকে কোয়েশ্চেন করলে সেগুলো যেরকমভাবে সে উত্তর দেয়, যেরকমভাবে তাদেরকে চুপ করিয়ে দেয়, যেরকমভাবে টাইগার শ্রফের মুখ ঠিক নেই, রণবীর সিংকে সে ওয়েট করায়নি, সে 2 ঘন্টা বসে চলে গেছে, এরকম ধরনের স্টেটমেন্ট দেয় যে সব অ্যাক্টরের গুডউইল একদিকে, তার গুডউইল একদিকে। এই যে স্টেটমেন্টগুলো সে দেয়, তারপরে শুরু হয় চরম খিল্লি, মানে একদম বিচ্ছিরিভাবে সব জায়গাতে সোশ্যাল মিডিয়ায় তাকে ট্রোল করা হয়। সমস্যা হচ্ছে মুকেশ খান্না যেটা ভুলে গেছে, লোকের এই যে রেসপেক্টটা তার প্রতি ছিল, যে ভালোবাসাটা তার প্রতি ছিল, এটা কিন্তু মুকেশ খান্না নামের প্রতি ছিল না। অনেক লোক তো মুকেশ খান্না নামটাই জানতো না। যে রেসপেক্ট, যে ভালোবাসা ছিল, সেটা ছিল হচ্ছে শক্তিমানের ক্যারেক্টারটার উপরে, ঠিক আছে? কিন্তু এই যে শক্তিমান ক্যারেক্টারটাকে নিজের ওপর নিয়ে নেওয়া, চরিত্র আর মানুষ কিন্তু আলাদা, ঠিক আছে? ওটা একটা চরিত্রতা, সেরকম হাজার হাজার সিনেমায় অভিনয় করেছে, হাজারটা তার চরিত্র আছে, লোকে মনেও রাখেনি, পুছেও দেখেনি অত সব চরিত্র। একটা ক্যারেক্টার ওরকম আইকনিক, লোকে ওটাকে ভালোবাসে। কিন্তু ওটাই আমি করতে করতে শক্তিমানের মান সম্মান ইজ্জত সেটাকে একদম নামিয়ে ধূলিসাৎ করে দিয়েছে। খুব ভালো করে একটা জিনিস ভাবুন, যে অডিয়েন্সটা শক্তিমান দেখেছে, এই যেমন আমাদের এজ গ্রুপটা, আমার দাদারা, আরও বড় দাদা দিদিরা থাকতে পারে, আমাদের এজ গ্রুপটাই 28-29, এর থেকে বড় 35, একদম যে ইয়াং অডিয়েন্স, সেটার মধ্যেও যে আমরা সম্পূর্ণভাবে পড়ি এমন নয়। এবার যে ইয়াং অডিয়েন্স, তারা তো শক্তিমান দেখেনি, তাদের সাথে শক্তিমান ইন্ট্রোডিউস করার জন্য যদি এরকমভাবে একজন লোক এসে সারাদিন ভুল ভাল বকে, যেই অডিয়েন্সটা এতদিন ধরে মার্ভেলস দেখে এসেছে, ডিসি দেখে এসেছে, তাদেরকে উঠতে বসতে ছোটো করে, তাহলে এই যে ইয়াং অডিয়েন্স, এরা কি দেখতে চাইবে শক্তিমান? এরা কি যখন সিনেমা আসবে তারা এক্সাইটেড হবে? আর যারা এক্সাইটেড তারা তো আজকে বড় হয়ে গেছে, তারা তো আজকে সিনেমা দেখা অনেক অংশ কমিয়ে দিয়েছে। তো এই টার্গেটেড যে অডিয়েন্সটা, সেটা তো সবার আগে ঠিক নেই। টাইগার শ্রফের অভিনেতার খারাপ লাগতেই পারে, তার মারপিট তার খারাপ লাগতেই পারে, কিন্তু এই কথাটা কে বলে যে ওর মুখ ঠিক নেই? রণবীর সিং, তার অভিনয় ভালো লাগে বা খারাপ লাগে, যে কোনো একটা হতে পারে, কিন্তু রণবীর সিংকে নিয়ে যেরকম ধরনের তার স্টেটমেন্ট, কপিল শর্মার শো নিয়ে যেরকম ধরনের স্টেটমেন্ট, অক্ষয় কুমারকে নিয়ে যেরকম ধরনের স্টেটমেন্ট, বলিউডের সব অ্যাক্টরকে নিয়ে যেরকম ধরনের স্টেটমেন্ট, আসলে আর কেউ অভিনয় করতেই পারে না। শক্তিমান হিসেবে কেউ ঠিকই নেই। শক্তিমান হিসেবে মুকেশ খান্নাই অভিনয় করবে, এবং তিনি নিজের যে ঘোরটায় আছে, সেই ঘোরটা থেকে এখনও তিনি বেরোতে পারেননি। আমার তো মনে হয় মুকেশ খান্নার ডান হাত পা অব্দি চলে যায়, নাহলে এভাবে তো পিঠ চাপড়া দেওয়া যে কোনো সংলাপ বলার পর ওনার দ্বারাই সম্ভব, আমরা কেউ পারবো না। উনি একদিকে এই স্টেটমেন্ট দেয় যে আমার ফলোয়ার্স প্রচুর, লোকে আমাকে যেরকম ভালোবাসে, আবার পরবর্তী সময় উনি এরকম স্টেটমেন্ট দেয় যে আমাকে নিয়ে ট্রোল হচ্ছে, আমার বয়স যেন কত 150 বছর। মানে এরকম ধরনের কথাবার্তা মানুষ সত্যম শিবম গাজা ছাড়া বলতেই পারে না, সম্ভবই না। যখন অ্যানাউন্সমেন্ট হয়েছিল শক্তিমানের, তখন লোকে বলছিল আপনার থেকে বেটার শক্তিমান কেউ করতেই পারবে না। আর আজকে লোকে আমার বয়স নিয়ে কথা বলছে, যারা বয়স নিয়ে কথা বলছে তাদের কোনো আইডিয়াই নেই। মানে সোনি এই ছবিটা শুরু করার কথা ভেবেও ভাবছে কার পাল্লায় পড়েছি না, সব কিছুতে ইন্টারফেয়ার করবে। এবং ভাবুন, যদি কোনো ভালো পরিচালক এই ছবিটার দায়িত্ব নেয়, এত পদে কাঠি করবে, না এটা ঠিক হয়নি, ওটা ঠিক হয়নি, এরকম ঠিক হয়নি, ওরকম ঠিক হয়নি, ছবিটা আলটিমেটলি ওনারই ছবি হবে, এবং লাস্টে দেখবেন ওনাকেই ডেজিং করে করানো হয়েছে। গুডউইল তৈরি করতে, ভালোবাসা পেতে আজীবন লেগে যায়, তার অনেক ভালো ভালো কাজ দিয়ে সেই জায়গায় সে পৌঁছায়। কিন্তু যদি কেউ কাউকে ছোট করে, কুরুচুকার কথাবার্তা বলে, এমন কথাবার্তা বলে যেগুলো মাথার ওপর দিয়ে বেরিয়ে যাচ্ছে ভুলভাল, তাহলে অডিয়েন্স এমন খিস্তি করবে যে মুকেশ খান্নার মতো অবস্থা হবে। ফলত শক্তিমান হওয়ার যে চান্স, সেটা ভীষণ কম, এবং যদি হয় সেটা বক্স অফিসে ব্যাপক রেসপন্স ফেলবে, এটার চান্স আরও কম। তার কারণ ওনার যা পয়েন্ট অফ ভিউ, উনি কোনো নতুন ভালো অ্যাক্টরকে সুযোগই দিতে দেবেন না, এবং যদি কেউ বাই চান্স তার পছন্দ হয়েও গেল, উনি ছবিটার মধ্যে এরকমভাবে ইন্টারফারেন্স করবেন, এরকমভাবে ছবিটার মধ্যে ঢুকবেন, এই ছবিটার যে সোলটা সেটা আদত নষ্ট হয়ে যাবে। তার কারণ খুব ভালো করে বুঝবেন, তিনি একসময় ছবিটা প্রডিউস করেছেন, এবং যেরকমভাবে তিনি ওই বললাম আমি আলমারি থেকে ঝেড়ে কস্টিউম পরে চলে এসেছেন, যেরকম হাত নিরম করার চেষ্টা করছেন, যেরকম এরকম করার চেষ্টা করছেন, এরপর কি হবে বলুন তো? সেটা হচ্ছে ছবিটা ধরুন একটা নতুন ন্যারেটিভে এগোচ্ছে, 2025 সাল 24 সাল ওয়াইজ ছবিটার ক্যারেক্টার কেমন হওয়া উচিত, গল্পের মধ্যে কী কী চেঞ্জ হওয়া উচিত, এই জিনিসপত্রগুলো কোনো রাইটার ডিরেক্টর করলো, তিনি বলবেন না না এসব চাই না, অ্যানিমেশন ওটাই দাও, যুগ 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 করে ঘুরছে। আজকে 2026-এ দাঁড়িয়ে, 25-এ দাঁড়িয়ে, 24-এ দাঁড়িয়ে, এখনকার টাইমে কে ওরকম ধরনের জিনিসপত্র দেখতে চাইবে? জিনিসটাকে তো আপডেট করতে হবে।
উনি যেরকম ধরনের সময় আছেন উনি কিচ্ছু আপডেট করতে দেবেন না। দেখা যাবে উনি হেয়ার ডাই করে নেমে পড়েছেন, উনি কিলবিশকে নিয়ে এসেছেন এবং যা যা হচ্ছে ডিডি ওয়ানেরটাই আমরা দেখছি 144p বড় পর্দায়। পিকচারটা কিরকম হতে পারতো বলুন তো? যেরকমভাবে মুকেশ খান্না কমেন্ট বক্স ডিসেবল করে দিয়েছে এখন, তার উচিত চ্যানেলটা এক্ষুনি ডিসেবল করে দেওয়া এবং তার মোটামুটি 1-2 বছর সোশ্যাল মিডিয়ায় মুখই না দেখানো। সেই কাস্টিউমটাই পরবে আলমারি থেকে বের করে, সে এসে অডিয়েন্সের কাছে বলবে আমি আপনাদের শক্তিমান, আপনাদের এত বছর ধরে মনের কাছের, আজ এই দায়িত্বটা এই নতুন জেনারেশনকে তুলে দিচ্ছি। আপনারা দেখতেন লোকে কীরকমভাবে লুফে নিত, একজন ভালো রাইটার, ভালো ডিরেক্টর, ভালো টিম, ব্যাস শক্তিমানের যা ফ্যান ফলোয়িং ছিল, এই যে জেনারেশনটা তারা নতুন জেনারেশনকে বলতো শক্তিমান দেখতে যাও, এবং এভাবেই ইন্ট্রোডিউস হতো আবার সেই পুরনো হিরো। বক্স অফিসে আগুন লেগে যেত, লোকের মন জয় হয়ে যেত। কিন্তু যেরকমভাবে তিনি ভাবছেন সেরকমভাবে হলে না কখনো ওই ছবিটা আসবে, না কোনো অ্যাক্টার ওনার মনে হবে শক্তিমান করার জন্য ঠিক, যতক্ষণ না ওনার রিইনকার্নেশন হবে। এবং যেরকমভাবে উনি একের পর এক অ্যাক্টারদের পোক করা শুরু করে দিয়েছেন, যে কোনো দিন যে কোনো অ্যাক্টার কিল বিষয়ে ওনাকে উড়িয়ে দিতে পারে। তো আপনাদের কি অপিনিয়ন জানাবেন? এই ছিল দুটো টপিক নিয়ে আলোচনা। ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।